ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ না, রাঙামাটির পথের আর দেখা না মিললেও রাঙামাটির দেশ বীরভূমের শান্তিনিকেতনে আজ হাজির হয়েছি বন্ধুরা। আপনাদের মনে আছে কিনা জানি না, কিছুদিন আগে ঝাড়খণ্ডের সাঁওতালকাটা পুকুর নিয়ে একটি ভিডিওতে বলেছিলাম আমি রওনা দিয়েছি শান্তিনিকেতন থেকে। হ্যাঁ বন্ধুরা, সেদিন শান্তিনিকেতন কেন গিয়েছিলাম আজ সে কথাই বলবো আপনাদের। রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতন, আর সেই শান্তিনিকেতনে গেলেই দেখা মেলে বিশ্বভারতী ক্যাম্পাস, আম্রকুঞ্জ, ছাতিমতলা, রবি ঠাকুরের বাড়ি, আরও কত কি। বাতাসে কান পাতলেই যেন শুনতে পাওয়া যায় রবি ঠাকুরের গান। প্রতি শনিবার খোয়াইয়ের হাট যেন আলাদা আকর্ষণ তৈরি করেছে আপামর বাঙালির মনে। সোনাঝুরির হাট নিয়ে অবশ্যই একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু যেটা দেখানো হয়নি সেটা হলো শান্তিনিকেতনের আরেক প্রান্তে অবস্থিত সৃজনী শিল্পগ্রাম, যেখানে গেলে দেখা মিলবে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা, শিল্প সংস্কৃতির এক অপূর্ব সহাবস্থান। বন্ধুরা, আজ সেই সৃজনী শিল্পগ্রাম দেখতে আমি মুর্শিদাবাদ থেকে হাজির হয়েছি বীরভূমের শান্তিনিকেতনে। জনপ্রতি 20 টাকার টিকিটের বিনিময়ে ঢুকে পড়লাম ভিতরে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, এখানে মোবাইলে ছবি তোলার জন্য লাগে না আলাদা কোনো টাকা, কিন্তু ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে হলে লাগে পারমিশন ও টাকাও লাগে। এই সৃজনী শিল্পগ্রাম সম্পর্কে এবার কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। 26 বিঘা জমির উপর নির্মিত এই শিল্পগ্রাম তৈরি হয়েছিল প্রায় 14 বছর আগে। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা, শিল্প সংস্কৃতির এক অপূর্ব সহাবস্থান হল এই সৃজনী শিল্পগ্রাম। এখানে শুধু বাংলার শিল্প নয়, দেখা মেলে ওড়িশা, বিহার, সিকিম, আসাম সহ 7 রাজ্যের শিল্প নিদর্শন। দেখা মিলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও। বাংলার আদর্শ গ্রামের এক প্রকৃষ্ট উদাহরণ হল এই শিল্পগ্রাম। শান্তিনিকেতনের সৃজনী থেকে স্বাগত জানাই বন্ধুরা। পুরো মনে হচ্ছে এক টুকরো উড়িষ্যায় চলে এসেছি। দেখুন আপনারা, জগন্নাথ, রথের চাকা সব মিলিয়ে যেন মনে হচ্ছে আমরা উড়িষ্যায় এসে হাজির হয়েছি। সেই পালকিতে বউ চলে যায়, সত্যিকারের মানুষগুলোকে যেন সত্যি মনে হচ্ছে পালকিতে বউ চলে যাচ্ছে, তারই যেন একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি।
আমরা এবার চলে এসেছি এক টুকরো বিহারে। পৌঁছে গিয়েছি এক টুকরো ঝাড়খণ্ডে। আসুন ঘুরে আসি ঝাড়খণ্ড থেকে। ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, কখনো আসাম তো কখনো বা মণিপুর। কখনো ত্রিপুরা তো কখন হঠাৎই যেন সমুদ্র পাড়ি দিয়ে চলে গেলাম সুদূর আন্দামানে। এক অদ্ভুত অনুভূতি। আন্দামান ঘুরে চলে এসছে এবার নিকোবর আইল্যান্ডে। সেই বাঁশের তৈরি উঁচু যেরকম বাড়ি নিকোবর আইল্যান্ডে দেখা যায়, তা কিন্তু আছে এখানে, এই গ্রামে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, একটা না একাধিক জায়গা রয়েছে আপনাদের ক্লান্তি দূর করার জন্য। পাশেই রয়েছে পুকুর, ছায়া, সুন্দর একটা ঠান্ডা জলের একটা ভাব, অপূর্ব পরিবেশ, অপূর্ব পরিবেশ। দারুণ একটা পরিবেশ, দারুণ, মানে কে নেই এখানে। ভাদুও আছে, গ্রাম বাংলার যে ভাদু, সেই পরিচিত ভাদুও আছে এখানে। আসুন ইতিহাসটা, ভাদুর কি ইতিহাস সেটাও পাশে লেখা রয়েছে। আসুন পড়ে দেখি কি লেখা রয়েছে সেখানে। রাঢ়বঙ্গের অন্যতম জনপ্রিয় লোকজ ধারা হল ভাদু গান। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় ভাদ্র মাসে ভাদুমণির মূর্তি নিয়ে শিল্পীরা পথের দুয়ারে ভাদু গান করে বেড়ায়। কথিত আছে মানভূমের পঞ্চগড় জেলার কাশীপুর রাজ্যের রাজা নীলমণি সিংহের কন্যা ভাদুমণি বিবাহের দিন আত্মহত্যা করে। প্রিয় রাজকন্যার স্মৃতিতে সেই থেকে অনুরা ভাদুমণির মূর্তি গড়ে গান গেয়ে ফেরে বাংলার লোকশিল্পীরা। আসলে ভাদ্র মাসে মাঠে ধান রোপণ করে কৃষি নির্ভর মানুষ কিছুটা অবসর পায়। সেই সময় আপন সুখ দুঃখ, সমাজের বিভিন্ন ঘটনাকে অসঙ্গতিতে ভাদুগানের মাধ্যমে উপস্থাপিত করা হয়। তাই বলা যায় গ্রাম বাংলায় ভাদুগান অন্যতম গণমাধ্যম। সমকালীন ঘটনা ঠাঁই পায় ভাদুগানে, যেমন ভাদু থাকবে না ঘরে, দুদিন বাদে যাবে ভাদু পাকা শহরে, বাপের কাজ আর করাবো নাকো গো, তাই তো ভাদু গা ছাড়ে। আবার প্রতিবাদের গণমাধ্যম হয়ে ওঠে ভাদুগান। ভাদু টানা বাজারে, যা দিলে সরকারে, সব কিছু নিলে ভাদু গায়ের মেম্বারে। ভাদু আবার আদরের কন্যাও হয়ে ওঠে শিল্পীর। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না,
ভাদ্র মাসে প্রথম দিন ভাদুর আগমন হয় এবং ভাদুর মূর্তি নিয়ে সারা মাস গান গেয়ে ফেরার পর ভাদ্র সংক্রান্তিতে ভাদুর বিসর্জন করা হয়। এদিকে রয়েছে ভাদু আর এদিকে রয়েছে টুসু। সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে এই গ্রামে, এই সৃজনী শিল্প গ্রামে। টুসু সম্পর্কে কি লেখা রয়েছে আসুন বন্ধুরা পড়ে দেখি। রাঢ় শস্য বন্দনার একটি লৌকিক উৎসব হল টুসু পরব। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান প্রভৃতি জেলায় পৌষ মাসে টুসু উৎসব অনুষ্ঠিত হয়। টুসু নামটির উদ্ভব নিয়ে নানান মতভেদ আছে। কারো মতে উড়িষ্যার পাহাড়ি অঞ্চলে উষাব্রত পালন করা হয়, এই উষু হয়ে টুসু এসেছে। আবার কেউ বলেন কোনো শব্দ টুসু, টুসার্ট বা টুসু থেকে এসেছে। অদ্ভুতভাবে মিশরের টুসু বা টেসুর দেবতার সঙ্গেও টুসুর মিল আছে। টুসু লৌকিক দেবী, কোথাও টুসুর মূর্তি থাকে, কোথাও নিরাকারে টুসুর পুজো হয়। শস্যদেবী বলে টুসুর সঙ্গেও কোথাও কোথাও লক্ষ্মী প্রতিমার মিলও খুঁজে পাওয়া যায়। টুসু পূজায় না আছে কোনো মন্ত্র, না বৈদিক আচার। গানই এর মুখ্য অবলম্বন। সমাজ জীবনের হাসি, কান্না, বেদনা, বিবাদ, বিসম্বাদের তাৎক্ষণিক প্রকাশ ঘটে টুসু গানে। টুসু গানে মানুষ যেমন দাবি জানায়, মঙ্গল হবে জঙ্গল মহলে, যদি আদ্রা ঝাড়গ্রাম রেল চলে, 2 টাকার চাল 3 টাকার গম, ঠিকই আছে দিন চলে। তেমনি আবার প্রকৃতির কথাও বলে, মাটির কথা শুনে ঘাম পথে আসে মকর আমাদের ফাল্গুনে। এই সৃজনী শিল্পগ্রামের ভেতরে আছে বেশ কিছু স্টল, সেখান থেকে আপনারা কেনাকাটাও সেরে নিতে পারেন। তবে এই ভ্রমণে আমাকে সঙ্গ দিচ্ছে হিমেলেশিনা, আমার ভাইজি। এর আগে শান্তিনিকেতনের একটা ভিডিওতেও ওকে দেখেছেন। এর একটা বড় কারণ হচ্ছে ও শান্তিনিকেতনেই থাকে, এখানেই পড়াশোনা করে। প্রায় 9-10 মাস আগে এসেছিলাম, তো আবার এসে খুব ভালো লাগছে, কারণ অনেক কিছু পরিবর্তনও হয়েছে। গ্রাম বাংলার সংস্কৃতির একটা অঙ্গ হলো এই চদর বদর। কি এই চদর বদর? আসুন পড়ে দেখি এখানে কি লেখা রয়েছে। চদর বদর লোকায়ত জীবনের সঙ্গে জড়িয়ে থাকা লোকশিক্ষার অন্যতম মাধ্যম হলো পুতুল নাচ। গ্রাম জীবনের আর্শি হিসাবে পুতুল নাচ নানান দিক থেকে প্রতিফলিত করতে সক্ষম। গ্রামীণ জীবনের প্রান্তিক স্তরের এই লোকায়ত শিল্প বংশ পরম্পরায় চলে আসা এক অবলম্বন, যার মাধ্যমে এখনও আমরা শিকড়ে পৌঁছাতে পারি। এমনই এক ধরনের পুতুল নাচ হলো চাদর বাঁধনি, গ্রাম্য সাঁওতালি ভাষায় পরিচিত চদর বদর নামে। আদিবাসী ঘরানার সম্পূর্ণ নিজস্বতায় মোড়া নিজস্ব কৃষ্টি, নিজস্ব নেশা চদর বদর পুতুল নাচ। চদর শব্দটির অর্থ চাদর। এক পায়া কাঠের স্ট্যান্ডের উপর ভর করে থাকে একটা বক্স, সেটারই 3 দিক ঘিরে থাকে চাদরে। শাড়ি দিয়ে মোড়া থাকে ধামসা মাদল সহযোগে সাঁওতালি নারী পুরুষের সারিবদ্ধ পুতুলের দল। সেই চদর বদল পুতুলের শাড়ি শিকড়ের খোঁজে সৃজন স্থানে সৃজনী শিল্পগ্রামে। এই শিল্পগ্রামের একটা বড় আকর্ষণ হলো এই বুদ্ধ মূর্তি। সামনেই দেখতে পাচ্ছেন বিরাট আকারের এই বুদ্ধ মূর্তি।
সবটাই ঘুরলাম। বেশ সময় লাগবে, অন্তত হাতে 1 ঘন্টা সময় না হলে মিনিমাম 1 ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে, সেটাও আপনার উপর নির্ভর করছে, কিন্তু মিনিমাম 1 ঘন্টা না হলে এই এলাকাটা কিন্তু ঘুরে বেড়ানোর পক্ষে সম্ভব না। যাই হোক, আমরা প্রায় শেষ করেছি, এবার আমরা বেরিয়ে যাব। দিনটা খুব সুন্দর, রোদ ঝলমলে আকাশ, আর একা একা ভেবেছিলাম ঘুরতে হবে, কিন্তু ও আজকে ফ্রি, ওকে আমি পেয়ে গেলাম, এটা একটা খুব ভালো লাগছে। আমরা প্রায় শেষ করেছি, এবার আমরা বেরিয়ে যাব। তোর কেমন লাগছে? আমার ভালো লাগছে খুব, কিন্তু তোর তো না, তুই তো এখানে মানে ওর তো নতুন কিছু নয়, আমি প্রথম দেখলাম, আমার আগে সত্যি এটা দেখা হয়নি, তো এটা সত্যি ভালো লাগছে। আর তাহলে চল কি ফেরা যাক গ্রাম থেকে। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা উৎসাহ পায়, কাজটা করতে ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকুন।